হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে ট্র্যাক অ্যানিমের আরো একটা নতুন ভিডিওতে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং এর পর্ব 10। তাহলে চলো শুরু করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সাং জিনবোর বোন জিনা এই সময় জিনবোর সঙ্গে সকালে ওয়ার্কআউট করতে আসে। এই সময় জিনবো থেকে জিজ্ঞাসা করে, কি হলো, আজকে এবার তুমি ওয়ার্কআউট করার প্ল্যান নিচ্ছ? যার উত্তরে জিনা বলে, হ্যাঁ আমি দেখছি ওয়ার্কআউট করার পর থেকে তুমি কিরকম বদলে গেছো, আর এমনি ওরকম বাড়িতে বসে থাকা তো ঠিক না, তাই ভাবলাম আসি। এদিকে সাং জিনবো তাকে বলে, সে তুমি আমার সঙ্গে এসছো ঠিক আছে, কিন্তু আমি কিন্তু তোমার জন্য দাঁড়িয়ে থাকবো না। এই বলেই তারা দৌড়ানো শুরু করে। এখন দৌড়াতে দৌড়াতে জিনবো জিনাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি যদি 300 কোটি ইয়ন পাও তাহলে তুমি সেটা দিয়ে কি করবে? যার উত্তরে জিনা বলে, আমি তো কিছু টাকা আগে সেভিংস অ্যাকাউন্টে রাখবো, আর তারপরে হয়তো একটা বড় বাড়ি কিনবো। কিন্তু সাং জিনবো বলে, কিন্তু এরপরেও তো তোমার কাছে অনেক টাকা পড়ে থাকবে, সেগুলোর কি করবে? যার উত্তরে জিনা বলে, আসলে সেরকম ভাবে কোনোদিনও ভাবিনি, কেননা এত টাকা আমি পাবোই বা কোথায়, আমাকে দেবে কি এত টাকা? আর এইটা শোনার পরেই জিনবো সেখান থেকে খুব স্পিডে দৌড় মারে, যেইভাবে সে আসলে দৌড়ায়। আর জিনার চোখের থেকে সে নিমেষের মধ্যেই হারিয়ে যায়। জিনা তাকে আর খুঁজে পায় না। আর এই সময়ই আমরা জানতে পারি যে আগের দিন জিনো যখন সাং জিনবোর দিকে একটা কাগজ দিয়েছিল, সেইখানে লেখা ছিল যে 300 কোটি ওনের একটা বিল্ডিং সে সাং জিনবোকে দিচ্ছে, শুধুমাত্র তার সঙ্গে গিল্ড বানানোর জন্য। সাং জিনবো এটা দেখে একটু অবাক হয়, তাই সে জিনোকে বলে, 300 কোটির একটা বিল্ডিং শুধুমাত্র 19টা রেড করার জন্য, এটা কি একটু বেশি না? তবে যাই হোক, এখন এত টাকা দেখে সাং জিনবো ভাবে এই অফারটাতে না করার তেমন কোনো কারণ নেই। আমি হয়তো এই সুযোগটা পেতাম না যদি আমি রিঅ্যাওয়েকেন না হতাম, আর আমি এখন যেই হারে লেভেল আপ করছি তাতে নিশ্চয়ই আমি খুব তাড়াতাড়ি এস র্যাঙ্কে পৌঁছে যাব, বা হয়তো তার থেকেও শক্তিশালী হয়ে যাব। আর যদি সেই রকমই হয় তাহলে তখন এই 300 কোটির বিল্ডিং আমার কাছে তেমন কোনো বড় ব্যাপার হবে না। যাই হোক, এই সমস্ত অনেক কিছু ভাবার পরে সে জিনোকে বলে, শুধুমাত্র একটা শর্ততেই আমি রাজি হব, গিল্ডে শুধুমাত্র তুমি আর আমি থাকবো, আর কেউ যেন না থাকে। আমরা দুজন মিলে সমস্ত ডানজন কমপ্লিট করে ফেলবো। যেইটা শুনে জিনো পুরো কেঁপে ওঠে। সে বলে, তুমি কি বলতে চাইছো, যে আমরা দুজন মিলে সমস্ত সি র্যাঙ্কের বসগুলোকে মারতে পারবো? যার উত্তরে সাং জিনবো বলে, হ্যাঁ ওটা আমাদের কাছে তেমন কোনো বড় ব্যাপার না। কিন্তু এই সময় জিনো তাকে এটাও বলে যে রেড করার জন্য মিনিমাম তো 10 জনকে নিতেই হয়। যার উত্তরে সাং জিনবো বলে, আমরা আরো 8 জনকে নেব, কিন্তু তাদেরকে ডানজনের বাইরেই রেখে দেবো, ভেতরে ঢুকতে দেবো না। যেই কথাটার জিনো কিছুই বুঝতে পারে না। সে বলে, কিন্তু তবুও এটা তো খুবই ভয়ানক। যার উত্তরে সাং জিনবো বলে, তুমি ঠিক বুঝতে পারছো না, আমরা যদি ডানজনের ভেতরে কাউকে না নিই তাহলে কেউ কোনোভাবে আহত হবে না, আর কাউকে কোনো রকম আহত না করে তুমি যদি 19টা রেড কমপ্লিট করো তাহলে তোমাকে কোনো প্রশ্ন ছাড়াই গিল্ড মাস্টারের র্যাঙ্ক দিয়ে দেওয়া হবে। যেইটা শুনে এবার জিনো ব্যাপারটা বুঝতে পারে, তারও এখন এই প্ল্যানটা খুবই ভালো লাগে। আর এখন এদিকে আমরা দেখতে পাই যে সাং জিনবোর ডেলি দৌড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর আজকে তো সে উত্তেজনাতে একটু বেশি দৌড়ে ফেলেছে। যাই হোক, দৌড়ানো কমপ্লিট করে সে পিছনে তাকায় জিনার জন্য। সে ভাবে যে জিনা গেল কোথায়, আর এই সময় সে এটাও লক্ষ্য করে যে যতটুকু সে এক্সট্রা দৌড়িয়েছে ততটুকু সিস্টেমের মধ্যে দেখাচ্ছে, যেটা দেখে তার একটু অন্যরকম লাগে। যাই হোক, সে এখন সেইখানে ওয়ার্কআউট করতে করতে জিনার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। আর 20 মিনিট পরে আমরা দেখতে পাই যে সমস্ত কিছু সে 200 করে ফেলেছে, কিন্তু তারপরে সে যতই করছে না কেন 200 থেকে বেশি নাম্বারগুলো বাড়ছে না। তাই এখন সে 20 কিমি দৌড়াবে বলেও ঠিক করে, আর সঙ্গে সঙ্গেই তার পেছন থেকে জিনা আসে, কিন্তু সে জিনবোকে ডাকার আগেই জিনবো আবার দৌড় মারে। অন্যদিকে আমেরিকাতে আমরা দেখতে পাই হওয়াং ডংসো এই সময় কার সঙ্গে যেন ফোনে কথা বলছে, আর সে এইটা বলছে, ওই 2টো হান্টারের ছবি আমাকে পাঠিয়ে দাও। মানে আমরা পরিষ্কারই বুঝতে পারছি যে তার দাদার মৃত্যুর খবর তার কাছে পৌঁছে গেছে, তাই সে এখন সেই রেডের থেকে বেঁচে থাকা দুজনের ছবি চাইছে। আর এখন সে ফোনে কথা বলতে বলতে তার পেছন থেকে একটা মেয়ে আসে, আর সে আসার মাত্রই ডংসো তাকে বলে, আচ্ছা লরা, আমি যদি কোরিয়াতে গিয়ে কাউকে মেরে ফেলি তাহলে কি হবে? যার উত্তরে লরা নামের ওই মেয়েটা বলে, তেমন কিছুই হবে না, সর্বাধিক হয়তো তোমাকে ইউএস এর একটা কোর্টে দাঁড় করানো হবে আর কিছু কথা শোনানো হবে, এইটাই। যেটা শুনে ডংসো বলে, তাহলে ঠিক আছে, আসলে দুজন মিলে আমার দাদাকে মেরেছে, তাই আমাকে কোরিয়াতে গিয়ে এই কাজটা করতেই হবে। এই সময় আমরা জানতে পারি যে ডংসো হলো একটা এস র্যাঙ্কের হান্টার, যে কিনা স্ক্যাভেঞ্জার গিল্ডের আন্ডারে কাজ করে। সে এখন মনে মনে ভাবে, ওই ডানজনের থেকে 8 জনই মারা গেল, যারা দুজন বাঁচলো তারা হলো একটা ডি র্যাঙ্কের আর একটা ই র্যাঙ্কের, আর আমি তো ডংসুককে চিনি। ডংসুক কখনোই একটা ডি র্যাঙ্কের বা ই র্যাঙ্কের হান্টারের জন্য নিজেকে মারবে না, তার মানে তারা দুজনে মিলেই কোনো রকম ভাবে প্ল্যান করে ডংসুককে মেরেছে। আর এই জন্যই ডংসো সবসময় ডংসুককে বলতো, তোমার দ্বারা কিচ্ছু হবে না। আর এই সমস্ত কিছু ভাবার পরে সে লড়াইকে জিজ্ঞাসা করে, আচ্ছা এরপরে তাহলে আমার ফ্রি টাইম কবে আছে? যার উত্তরে লরা তাকে বলে, পরবর্তী 2 মাসের জন্য তার কোনো ছুটি নেই, 2 মাস থেকে টানা কাজ করতেই হবে।
তারপরে হয়তো সে একটা ছুটি নিতে পারে। যেটা শুনে ডাংসুর একটু খারাপই লাগে। সে বলে পুরো 2 মাস? ঠিক আছে, কি আর করা যাবে। যাই হোক, তারপরে আমার একটা ডেট তুমি খালি করে রাখো, আমাকে কোরিয়া যেতে হবে। যেইটা শুনে লরা বলে তুমি কি শিওর তো পুরো? যার উত্তরে ডাংসুক বলে সে শিওর তো আমি পুরো বটেই, আমি তো এখন এটা ভাবছি যে আমি ওখানে যাওয়ার আগে ওই দুটো মরে না যায়। আর এদিকে কোরিয়াতে এখন আমরা দেখতে পাই যে সাং জিনবো আজকে সবকিছু ডবল করার জন্য একটা নতুন ডানজনের চাবি পেয়েছে। আর সে এখন এটা মনে মনে ভাবে আমি ভেবেছিলাম যে কিছু একটা ভালো তো পাবো, কিন্তু একটা এস র্যাঙ্ক ডানজনের চাবি পেয়ে যাব এটা আমি ভাবিনি। তবে যাই হোক, এখন যখন চাবি পেয়েই গেছি তাহলে এই ডানজনটা খোলাই যাক। আর এখন ডানজন খুলে তার ভেতরে ঢুকে সাং জিনবো ভাবে যদি এটা একটা সত্যি এস র্যাঙ্কের ডানজন হয়ে থাকে তাহলে আমি হয়তো আর এখান থেকে বেঁচে ফিরবো না। যদিও সেরম করে বলা তো ছিল না যে চাবির র্যাঙ্ক এস হলে ডানজনের র্যাঙ্কও এস হবে, কিন্তু এই ডানজনটা একটু ভয়ানক তো হতেই চলেছে। যদি জিনিসপত্র তেমন খারাপ হয় তাহলে আমি যে টেলিপোর্টেশন স্টোনটা পেয়েছিলাম সেটার সাহায্যে আমি বেরিয়ে যেতে পারবো, তো আমার তেমনও ভয় পাওয়ার কিছু নেই। আর এরপর থেকে তো আমাকে সি র্যাঙ্কের ডানজন একাই ক্লিয়ার করতে হবে, তাই আমাকে এইটুকু রিস্ক তো নিতেই হবে। যদি আমি এখনই হার মেনে যাই শুধুমাত্র ভয় পেয়ে তাহলে আমি আর শক্তিশালী হতে পারবো না, কিন্তু আমাকে শক্তিশালী হতেই হবে। আর এই সময় ডানজনের ভেতর সাং জিনবোর সামনে প্রথম মনস্টার আসে, যেটার নাম হলো দ্য গেট কিপার অফ দ্য হেল, সার্বারাস। যেইটাকে দেখে সাং জিনবোর মাথায় একটা জিনিসই চলে, আমাকে শক্তিশালী হতে হবে, আমি আরও একবার মরতে পারবো না। যেই ডানজনটাতে সে এখন রয়েছে সেটার নাম হলো ডিমন্স ক্যাসেল, যেইটা কিনা একটা এস র্যাঙ্কের ডানজন হতে পারে। তাই এইখানে আমাকে মেইন যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে লেভেল বাড়ানো, কেননা এই ডানজনটা হয়তো আমি ক্লিয়ার নাও করতে পারি। যতই হোক, এস র্যাঙ্কের ডানজন কোনো ছোট কথা না, এইরকম একটা ডানজন একা একজনের পক্ষে ক্লিয়ার করা হয়তো একটু অস্বাভাবিক ব্যাপারই। এই সময় আমরা জানতে পারি জেজু আইল্যান্ডের কথা, যেখানে কয়েক বছর আগে একটা এস র্যাঙ্ক গেট খুলেছিল, কিন্তু অনেক এস র্যাঙ্কের হান্টাররা মিলেও সেই ডানজনের বসকে মারতে পারেনি। তাই সেই ডানজনটার থেকে পরবর্তীতে বিস্টরা বাইরে বেরিয়ে আসে, আর সেই দ্বীপটা পুরোপুরিভাবেই মানুষদের জন্য বন্ধ হয়ে যায়, কোনো মানুষ সেইখানে এখন আর থাকতে পারে না। তাই আমার এখনকার লেভেলে আমার একদমই মনে হচ্ছে না যে আমি একটা এস র্যাঙ্ক গেটকে একা কমপ্লিট করতে পারবো। আমাকে শুধুমাত্র এখানে লড়াই করতে থাকতে হবে আর নিজের লেভেলকে বাড়াতে থাকতে হবে। আর এখানকার এস র্যাঙ্কের মনস্টারগুলো খুবই শক্তিশালী, আমি বুঝতে পারবো যে আমার শক্তি এখন কতটা হয়েছে। এই সমস্ত ভাবতে ভাবতে সে তার সামনের মনস্টারটার সঙ্গে লড়াই করতে থাকে, আর একই সঙ্গে তার সমস্ত স্কিল আর অ্যাবিলিটিও ইউজ করে। কিন্তু এত কিছু করার পরেও সে দেখতে পায় যে ওই মনস্টারটার উপরে তার কোনো অ্যাটাকই কোনো রকমের কাজ করছে না। সে মনে মনে ভাবে এটাকে মারলে আমি অনেক লেভেল আপ তো করতে পারবো, কিন্তু আমার কোনো অ্যাটাক কাজই করছে না, যেই জায়গাতে আমি আমার সমস্ত রকম অ্যাবিলিটিও ব্যবহার করছি। আর এই সময় সে তার সামনে দেখতে পায় যে মনস্টারটার শক্তি সিস্টেমের থেকে আরও বাড়িয়ে দেওয়া হয়। আর এখন সেই মনস্টারটা সাং জিনবোর দিকে অ্যাটাক করতে আসলে সাং জিনবো তার মাথার উপরে উঠে তার একটা চোখের মধ্যে অ্যাটাক করে, কিন্তু সেই অ্যাটাকেও তেমন কোনো প্রভাব পড়ে না, বরঞ্চ সেই মনস্টারটা সাং জিনবোর একটা হাতের উপরে অ্যাটাক করে। আর সাং জিনবোর শক্তি এই সময় একেবারেই কমে যায়, সে পুরোপুরিভাবে মাটিতে পড়ে যায়। আর এরপরে যখন মনস্টারটা সাং জিনবোর উপরে আবার অ্যাটাক করতে আসে, এই সময় সাং জিনবো তার দাঁতগুলো ধরে ফেলে আর তার একটা মাথা পুরো ঘুরিয়ে দেয়, কিন্তু সেই মনস্টারটার টোটাল 3টে মাথা ছিল, তাই অন্য একটা মাথা এই সময় সাং জিনবোকে অ্যাটাক করতে আসলে সে সেইটারও চোখগুলো কেটে দেয়। আর এরপরে সে তার পুরো শক্তি ব্যবহার করে তার উপরে অ্যাটাক করে, আর এই সময় সে মনস্টারটাকে মারতে সক্ষম হয়, আর সঙ্গে সঙ্গে তার 4 লেভেলও বেড়ে যায়। আর এখন এই মনস্টারটাকে মারার পর সে তার সামনে একটা গেট দেখতে পায়, যেই গেটটাকে খোলার মতো সাহস সে পায় না। সে ভাবে এখন এই গেটটা খুললে আমি নিঘাত মারা যাব, তাই এখন আর আমি এটা খুলবো না, আমি আর একটু শক্তিশালী হয়ে নিই, তারপর আমি এই গেটে আবার ফিরে আসব। এদিকে এখন এই মনস্টারটাকে মারার জন্য সে 3টে জিনিস পায়। প্রথমত সে একটা নেকলেস পায়, আর এরপরে সামনের গেটটা খোলার জন্য সে একটা চাবি পায়, আর একই সঙ্গে সে সেই মনস্টারটার দাঁতও পায়, যেটা দিয়ে কি করবে সেটা আমরা এখনো বুঝতে পারছি না। অন্যদিকে বাইরে ক্যাফেতে আমরা দুজনকে কথা বলতে দেখতে পাই, যেখানে একজন আরেকজনকে বলছে তুমি আমাকে এখানে ডেকেছো কেন? যার উত্তরে অন্য লোকটা বলছে আমি শুনেছি এই ডানজনের ভেতরে কি হয় সেই খবর নাকি বাইরে বেরোয় না। যেইটা শুনে লোকটা বলে হ্যাঁ, তো তাতে কি হয়েছে? আর এই সময় সেই লোকটা তার সামনে একটা ব্যাগে করে 2 বিলিয়ন টাকা রেখে দেয়, আর তাকে বলে আমি চাই তুমি আমার জন্য ডানজনের ভেতরে ঢুকে একটা হান্টারকে মারো। কিন্তু এই সময় অন্য লোকটা বলে 2 বিলিয়নে কিচ্ছু হবে না, আমাকে আরও 1 বিলিয়ন দিতে হবে, কেননা ডানজনের ভেতর শুধুমাত্র তার ওরাই থাকবে না, আরও অনেক হান্টাররাই থাকবে, তাই আমাকে হয়তো ডানজনের ভেতরে থাকা সবাইকেই মারতে হতে পারে। আর তুমি জানো আমি কোনো বড় গিল্ডের হান্টার হওয়া বাদ দিয়ে কেন সার্ভাইলেন্স টিমে যোগ করেছি? কেননা এইটার সাহায্যে আমি যত মানুষকেই খুন করি না কেন আমার উপরে কেউ সন্দেহ করবে না, আর আমার মানুষ মারতে খুব ভালোই লাগে। এর পরবর্তী সিনেই আমরা মিস্টার সংকে একজনের সঙ্গে তরোয়ালবাজি করতে দেখতে পাই,
যার পরে অন্য লোকটা মিস্টার সংকে বলে তোমার মতে এখনও কিন্তু আগের মতনই শক্তি আছে। যেটা শুনে মিস্টার সং বলে চুপ থাকো তুমি, এখন আমার বয়স হয়ে গেছে, আগের মতো কি আর আমি পারি? তুমি আমার উপরে ইচ্ছে করে তেমন কোনো অ্যাটাক করছিলে না। যেটা শুনে অন্য লোকটা বলে না না, তুমি এখনো খুবই ভালো করছো, শুধু তোমার যদি ওই আরেকটা হাত থাকতো তাহলে এখনো তুমি টপেই থাকতে। যেটা শুনে মিস্টার সং বলে ও সমস্ত কথা এখন আর বলে লাভ নেই, সেই ডবল ডানজনের ঘটনার 1 মাস হয়ে গেছে। আর এই সময় মিস্টার সং এর হঠাৎই ফোন বেজে ওঠে। যেই ফোনটা দেখে সে বুঝতে পারে যে এইটা কোনো ডানজন রেডে যাওয়ার জন্য করা হচ্ছে। এখন এই অন্য লোকটা মিস্টার সংকে বলে তাহলে কোচ আপনি কি রিটায়ার করছেন না? যেটা শুনে মিস্টার সং বলে রিটায়ার আমি কেন করব? আমি আর বেঁচেই আছি কদিন, আর যে কদিন বেঁচে আছি সেই কদিন আমি যতটুকু পারবো ততটুকুই করব। তবে যাই হোক, তোমার মতো একটা এস র্যাঙ্কের হান্টার আমার মতো একটা সি র্যাঙ্কের হান্টারের থেকে ট্রেনিং নিচ্ছে, এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। যেইটা শুনেই ওই এস র্যাঙ্কের হান্টারটা বলে না না, এরকম কিছুই না, আমার র্যাঙ্কটা হয়তো এস হতে পারে কিন্তু আমার তরোয়ালবাজি স্কিল আপনার থেকে অনেকটাই কমা। আর এরই সঙ্গে সোলো লেভেলিং এর পর্ব 10 এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আর যদি এর পরের পর্বটা দেখতে চাও তাহলে কমেন্টে #sololeveling লেখো। তাহলে এখনকার মতো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।